পালাবদল হয়েছিল 4 মে, রাজ্যের বিজেপি সরকার আর আজ 100 দিনে পা দিল। মানুষ বিপুল প্রত্যাশা নিয়ে একটা নতুন সরকার এনেছিল। যদিও মূল্যায়নের নিরিখে এই 100 দিন খুব একটা বেশি সময় নয়, তবু এই সময়কালে রাজ্যের মানুষের কাছে কতটা আশার আলো দেখাতে পারল শুভেন্দু অধিকারীর সরকার, এই নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমি প্রথমে দুটো প্রশ্ন তোমার কাছে একই সঙ্গে আসবো। একটা হচ্ছে, বিজেপি সংকল্পপত্রের ছত্রে ছত্রে ছিল সুশাসনের অঙ্গীকার, আইনের শাসন কায়েম। তোমার এই 100 দিনে তার একটা সার্বিক ছবি কি তোমার সামনে উঠে আসছে? 1, 2, এই 100 দিনে সরকারের সবচেয়ে চোখে পড়ার মতো কাজ তোমার কোনটা মনে হয়েছে? দেখো, যে 100 দিন সময়টা হচ্ছে খুবই কম সময়। 3 মাস 10 দিন, 3 মাস 10 দিন একটা নতুন সরকারের জন্য, নতুন সরকারকে মূল্যায়নের জন্য মোটেই পর্যাপ্ত সময় নয়। কিন্তু তোমরা দেখবে যে 100 দিনের মধ্যেই সরকারকে নিয়ে সন্তোষ এবং অসন্তোষ দুটো ছবি তুমি দেখতে পাবে, এবং এই দুটো ছবি নিয়েই আমরা কথা বলবো। প্রথমে সন্তোষের দিক নিয়ে কথা বলবো, এবং তারপরে আমরা অসন্তোষের একটা যে ছবি, সেটার যৌক্তিকতা এবং যৌক্তিকতা কতটা রয়েছে বা নেই সেটা নিয়ে একটা কথা বলবো। তুমি যদি বলো যে প্রথম 100 দিনে সবচেয়ে বড় যেটা ভিজিবল দেখা যাচ্ছে চোখে পড়ার মতো, সেইটা আমি বলবো যে প্রথম 100 দিনে, বা এই প্রথম 100 দিনে কেন বলবো, যে সরকার আসার সঙ্গে সঙ্গেই একটা হোপ দেখা যাচ্ছে, প্রত্যাশা, এবং লোকে মনে করছে হতে পারে বা হবে। তার কারণ হচ্ছে যে 49 বছর পর আমরা একটা ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। 49 বছর আগে শেষবার কেন্দ্রে এবং রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার ছিল, এবং 49 বছর পর আবার কেন্দ্রে ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার। আমরা দেখেছি বাম জমানায় 35 বছর কেটে গেছে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে, আর কেন্দ্র বলতো যে না, ওরা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয় না, যে টাকা পাঠানো হয় তার ঠিক মতো কি খরচা হলো তার হিসেব দেয় না, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেয়। আর গত 15 বছর আমরা দেখেছি প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি, বঞ্চনা 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 বঞ্চনা, আর কেন্দ্র বলেছে দুর্নীতি 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 দুর্নীতি। ঠিক, কোথাও আমরা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় অবস্থাটা দেখিনি। তো এইবার একটা হোপ তৈরি হয়েছে যে যেহেতু কেন্দ্র এবং রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার, তার ফলে আমরা একটা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা দেখতে পাবো। তার ঝলক আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি, এটা অনস্বীকার্য। সেটা হচ্ছে যে দেখো, বাংলায় 100 দিনের কাজ বন্ধ ছিল, সেখানে আমি সেটা একটু পরে আসছি। তুমি যে প্রথম আমাকে প্রাইমারিলি বললে যে তুমি কেন সবচেয়ে বড় কি মনে হচ্ছে, সবচেয়ে বড় মনে হয়েছে সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে পারসেপশন এবং পরিবেশের একটা বদল, যে বদলের কারণে পশ্চিমবঙ্গে অলরেডি ইনভেস্টমেন্টের একটা ক্লাইমেট তৈরি হয়েছে এই 3 মাসের মধ্যে, এবং আজও হয়েছে। আজও পুরুলিয়ায় অমিত মেটালিক্সে একটি ইস্পাত কারখানার শিলান্যাস হয়েছে, এবং যেটা দ্রুততার সঙ্গেই বাস্তবায়িত হবে বলে সরকারও মনে করছে, এবং যারা করেছে সে অমিত মেটালিক্স তাদেরও দাবি। তার আগে আমরা দেখেছি যে বাঁকুড়ার মেজিয়া শ্যাম স্টিলের কারখানা, লাক্সকোজির কারখানা হুগলিতে, আর হচ্ছে আমুলের কারখানা। এর মধ্যে হচ্ছে যে সঞ্জীব গোয়েঙ্কা দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, তিনিও বলেছেন যে তিনি ব্যাটারি স্টোরেজ একটি ইউনিট বানাতে চান, সম্ভবত সেটা টিটাগড় এবং হলদিয়া মিলিয়ে কিছু একটা হবে। তার মধ্যে আবার আদানি শিল্প গোষ্ঠী বলেছে তারা একটি হাসপাতাল বানাবে, আদানি আরোগ্য মন্দির নিউ টাউনে 1000 বেড। এইগুলো যখন চলছে, তখন আজকেও যখন আমরা মিটিং করছি, আমি আগেও বলেছি, আজকে কলকাতায়, গতকালই কলকাতায় এসে পৌঁছেছে এডিবি টিম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টিম আজকেও কলকাতায় রয়েছে। তাদের এক্স্যাক্ট শিডিউল মিটিং আমি জানি না কার সাথে কখন, কিন্তু এটুকুনি জানি তারা চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, অ্যাডভাইজার টু দ্য চিফ মিনিস্টার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেও তারা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ হতে পারে, কিন্তু অপারেটিভ মিটিং সচিব পর্যায়ে হবে। এবং সেটা দুটো স্পেসিফিক জিনিস নিয়ে, একটা হচ্ছে আরবান মোবিলিটি, আর আরেকটা হচ্ছে যে ইকোনমিক জোন নিয়ে। তা এই যে ব্যাপারটা হচ্ছে, এটা তো একটা ক্লাইমেট চেঞ্জের জন্যই হচ্ছে। 15 বছরের শেষ 5 বছরে আমরা এই 100 দিনের মধ্যে এত দ্রুততার সঙ্গে এই ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড দেখিনি। ঠিক,
তো ফলে তুমি যদি বলো যে ভিজিবল চেঞ্জ, তাহলে আমি এটা ভিজিবল চেঞ্জ বলবো। এবার তোমাকে আমি বলছি যে সন্তোষের মানে আরো যে বিষয়গুলো যে 100 দিনের মধ্যে এটা হয়েছে, গভর্নমেন্টের দিক থেকে বা সরকারের দিক থেকে ল অ্যান্ড অর্ডারকে একটা জায়গায় স্ট্রিমলাইন করার চেষ্টা হয়েছে। সবটা যে হয়েছে আমি বলবো না, কোথায় হয়নি সেটাও বলবো। একটা হয়েছে দুর্নীতি দমন করা, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি মানে সরকারের প্রকল্প থেকে টাকা চুরি, সেটা বন্ধের জন্য একটা কড়া পদক্ষেপ হয়েছে। মানে যেমন আগে 100 দিনের প্রকল্প থেকে চুরির অভিযোগ ছিল, আবাস যোজনা থেকে চুরির অভিযোগ ছিল, বিভিন্ন সেই জায়গা থেকে সেই সব চুরি বন্ধ করার, সে প্রাতিষ্ঠানিক চুরি বন্ধ করার একটা পদক্ষেপ করা হয়েছে, এবং প্রাতিষ্ঠানিক চুরি কোথায় কোথায় হয়েছে সেটার জন্য তদন্তের জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে। সরকার নতুন শিল্পনীতি প্রণয়নের জন্য একটি কমিটি বানিয়েছে, এবং দুর্নীতি বন্ধের জন্য যে কি কি করা উচিত সেজন্য একটি কমিটি বানিয়েছে, বা অতীত দুর্নীতি খুঁজে দেখার জন্য। আর কিছু হেল্পলাইন তৈরি করেছে। সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে মনে হয় আইনের শাসন। আবার বলছি যে 100 দিন একটা সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়, কিন্তু তোমার বিষয়গুলো আমি আসবো। এই যে কথাগুলো বলছি যে এই ধরনের স্টেপ নিয়েছে, এছাড়া সরকার যেটা মানে বিজেপি যেটা সংকল্পপত্রে ঘোষণা করেছিল ইলেকশন ম্যানিফেস্টোয়, সেগুলোর থেকে ধরো অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান যোজনার বাস্তবায়ন, ঠিক আছে, সপ্তম বেতন কমিশন, বকেয়া ডিএর একটা বড় অংশ দিয়ে দেওয়ার ঘোষণা, 1 অক্টোবর মানে দিয়ে দেবে 20% ডিএ ঘোষণা করা হয়েছে। তো এগুলো মাইলস্টোন কিন্তু অ্যানাউন্সমেন্ট, ঠিক আছে। এবং সরকার যখন বলেছে 1 অক্টোবর থেকে 20% দিয়ে বাড়িয়ে দেবে, এটা তো সরকার দেবেই, ধরেই নেওয়া যেতে পারে। তো এইগুলো কিন্তু মেজর অ্যানাউন্সমেন্ট করেছে। মিড ডে মিল, ডিম নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু মিড ডে মিলের যে সরকার বরাদ্দ বাড়িয়ে দিয়েছে সেটা আবার চাপা পড়ে গেছে। পরে আবার সরকার বলেছে না, মিড ডে মিলের ডিমটা আলাদা করে দেওয়া হবে, ইসকন খাবারটা দেবে। কিন্তু এন্ড অফ দ্য ডে খরচটা তো সরকার বাড়িয়েছে, প্লাস হাসপাতালের রোগীদের যে খাবার সেটাও বাড়িয়েছে, সিগনিফিকেন্টলি বাড়িয়েছে। যে রোগী পিছু খাবার দেওয়ার জন্য যে টাকাটা সরকার ব্যয় করবে সেটা বাড়িয়েছে সিগনিফিকেন্টলি। তো ফলে পজিটিভ কিন্তু 100 দিনের মধ্যে অনেক কিছু আছে। এটাও বরঞ্চ বলা যায় যে 100 দিনে এতগুলো সিদ্ধান্ত এর আগে কিন্তু কোনো সরকারের সময় হয়নি, এটা মানতে হবে। এটা না মেনে কোনো উপায় নেই। ঠিক ঠিক। এবং একটা প্রত্যয় দেখিয়েছে সরকার যে শিল্প আনার জন্য আমরা কিভাবে সিঙ্গেল উইন্ডো করছি এবং ইজ অফ ডুইং বিজনেস করতে চাইছি। এগুলো মোটামুটি ভাবে একটা পজিটিভ দিক 100 দিনের মধ্যে, যেটা মোটামুটি ওপর থেকে দেখা যায়। ড্রোন শটে তুমি দেখতে পাবে উজ্জ্বল, ড্রোন শটে দৃশ্যমান। আবার ড্রোন শটে তুমি উজ্জ্বল দেখতে পাবে ডিম ছোড়া। ড্রোন শটে তুমি উজ্জ্বল দেখতে পাবে যে বিজেপির একটা অংশ তোলাবাজিতে লিপ্ত হয়ে যাওয়ার অভিযোগ, এবং সেটা পার্টির রাজ্য সভাপতি বলছেন, সেটা দেখতে পাবে সিরিয়াসনেস। তো এইখানটা যে অসন্তোষের কথা বলছো, আর একটা অসন্তোষের জায়গা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে। মেজর অসন্তোষ কোথায় দেখছো? একটা দেখছো অন্নপূর্ণা ভান্ডার, একটা দেখছো যে তোলাবাজি একটা অংশ লিপ্ত হয়ে গেছে, আর একটা অংশ দেখছো যে এই যে পলিটিক্যাল যে সংঘাতটা হচ্ছে, মানে ধরো তৃণমূলের যে আগের নেতা, তাদেরকে ঘিরে বিক্ষোভ, তাদেরকে ঘিরে ডিম ছোড়া, ঠিক আছে, এইটা একটা হচ্ছে। এইটা কোনটা দিয়ে শুরু করি? অন্নপূর্ণাটা দিয়ে শুরু। এটাও খুব দৃশ্যমান, মানে জেলায় জেলায় খুব দৃশ্যমান হয়েছে অসন্তোষ। এবার আমি তোমায় বলি, অন্নপূর্ণা ভান্ডারের আগে ছিল লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডারে কোনো বাদ বিচার ছিল না। রাজ্যে মোটামুটি ওরা সব মহিলাই ওটাকে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা সবাই পেয়েছেন। এবার সরকার 3000 টাকা করে দিচ্ছে, দিয়ে সরকার বলেছে কতগুলো ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে। বলে দিয়েছে যে মহিলার এমনি রোজগার মাসে 10,000 টাকা এবং পারিবারিক রোজগার মাসে 1 লাখ টাকা, তাকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে না। এই কথাটার মধ্যে অযৌক্তিকতা কোথায়? কোনো অযৌক্তিক ব্যাপার নেই। যে মহিলার নিজের রোজগার মাসে 10,000 টাকা, তার সরকারের থেকে টাকার দরকার নেই। আর যার পারিবারিক রোজগার 1 লাখ টাকা, তারও দরকার নেই। সরকারি চাকরি স্ত্রী পাবেন না। তো এইটা তো ন্যায্য কথাই সরকার বলছে, কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসেছে, যাদের পারিবারিক রোজগার 1 লাখ টাকার বেশি বা 1 লাখ টাকা, তাও লক্ষ্মীর ভান্ডার পেয়েছে,
পাওয়ার না পাওয়ার মধ্যে তো অসন্তোষ কাজ করে, ঠিক। তারা কোনো যুক্তি শুনতে চায় না। আমি পেতাম, আমি এখন পাচ্ছি না, এই যে, তৃণমূল ভালো ছিল, 1,500 টাকা পেতাম, কিন্তু 1,500 টাকা সরকার আপনাকে দেবে কেন? আমি তো প্রথম কথা বলি যে 1,500 টাকা দেওয়া ভুল, 3,000 টাকা দেওয়া ভুল, দুটোই এই ক্ষয়রাতির কোনো মানে হয় না। ঠিক। এই 3,000 টাকা যদি দেওয়া মানে আজকে প্রায় 1 কোটি সামথিং, প্রায় 1.5 কোটির উপর, 1.5 কোটির উপর। তো 1.5 কোটির উপর কি মানুষকে বিপুল 3,000 পরিমাণ। টাকা করে দেওয়া মানে হচ্ছে মাসে 4,500-5,000 কোটি টাকা খরচা। মাসে 4,500-5,000 কোটি টাকা সরকার যদি ক্যাপিটাল ইনভেস্ট করে পশ্চিমবঙ্গের কোনো পরিকাঠামো খাতে, ঠিক। তাহলে যে পরিমাণ রোজগার তৈরি হতে পারে, তার মানে আমি ধরে নিলাম মাসে 5,000 কোটি টাকা, মানে বছরে 60,000 কোটি টাকা। 60,000 60,000 কোটি টাকা যদি ওয়েস্ট বেঙ্গলে পরিকাঠামো খাতে ব্যয় হয়, তাহলে কি পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে, ঠিক। সেটা ভাবা যায় না। ধারণার বাইরে, একদম। ধারণার বাইরে, সত্যি তাই। এবং পার্মানেন্ট অ্যাসেট ক্রিয়েশন হ্যাঁ, হবে। পার্মানেন্ট অ্যাসেট ক্রিয়েট, ঠিক। পার্মানেন্ট অ্যাসেট ক্রিয়েশন হবে। আজকে ক্ষয়রাতি করে 3,000 টাকা আমার কি লাভ হচ্ছে? অনেকেরই আমার কথা শুনতে খারাপ লাগবে, গরিব গুরুদের, তাহলে সরকার সোশ্যাল সেফটি নেটের জন্য তো আরো 10 রকম করেছে। দেখো, একটা সময় যখন কংগ্রেস সরকার এই রোজগার গ্যারান্টি অ্যাক্ট চালু করে, তখন দিল্লিতে একটা বড় বিতর্ক হয়েছিল। এইটা তো এমন একটা জনমুখী প্রকল্প, কেউ রাজনৈতিকভাবে বড় বিরোধের সাহস দেখায়নি, ঠিক আছে? কিন্তু শরদ পাওয়ার, এগ্রিকালচার মিনিস্টার, তিনি এসে বলেছেন, আরে 100 দিনের কাজ এমন করেছো যে মাঠে ক্ষেত মজুর পাওয়া যাচ্ছে না, বাড়িতে বসে বসে টাকা পাচ্ছে আর খেতে যাচ্ছে না। তো আমার ইকোনমি যদি ঠিকই। চাকা চালিয়ে রাখতে হয়, তাহলে আমাকে প্রত্যেককে কর্মমুখী করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। সেখানে ক্ষয়রাতির জায়গাটা তো কম। আমি কিছু করে রোজগারের জায়গাটা, সরকার 3,000 টাকা করে প্রতি মাসে দিচ্ছে, আর নীতি আয়োগ কি বলছে? এই যে বাজেট 2026-27 অর্থবর্ষের যে বাজেট সংসদে পেশ হয়েছে, তার আগের দিন যে আর্থিক সমীক্ষা পেশ করেছে সরকার, সেই আর্থিক সমীক্ষাতে পরিষ্কার বলা আছে, এবং নীতি আয়োগও বারবার করে বলছে যে এই ক্ষয়রাতি অর্থহীন, সরকারের রাজস্ব ক্ষতি, এবং এইটার কোনো মিনিংফুল এক্সপেন্ডিচার হচ্ছে না। রাজ্যে রাজ্যে এই ক্ষয়রাতি। তো এইটা নিয়ে যদি আজকে অসন্তোষ তৈরি হয়, সরকারকে দায়ী করতে পারো না। সরকার তো ন্যায্য কথাই বলছে, ন্যায্য কথা বলছে কিনা, ঠিকই, একটা সিলিং পর্যন্ত অন্তত তাও ঠিক আছে। আমার পরিচিতই সেদিনকে একদিন ফোন করে বলছে যে আমার পাশের বাড়ির ওরা অন্নপূর্ণা পাচ্ছে না। তাহলে কেন পাচ্ছে না? বলে না, ওই ছেলেটি তো সরকারি চাকরি করে, আর ওদের দোতলা বাড়ি, 5খানা ঘর, শহুরে পরিবার, চন্দননগরে বাড়ি, দোতলা বাড়ি, 5খানা ঘর, আর এতদিন লক্ষ্মীর ভান্ডার পেত, এবার আর অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। তুমি বলো, সরকারি চাকরি করে স্বামী, দোতলা বাড়ি, 5খানা ঘর ওপর নিচ মিলিয়ে, তার কি লক্ষ্মীর ভান্ডার দরকার আছে? ঠিকই তাই। এবার সরকার তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে, এই যে 3 মাসের মধ্যে দেওয়ার ব্যাপারে হয়তো ন্যায্য যাদের পাওনা, যে সে সত্যিই গরিব, তার নিজের কোনো রোজগার নেই, এবং পারিবারিক রোজগারও অনেক কম, 1,00,000 টাকা। যেমন তুমি এটা বললে, দেখে বলে 3টে ঘর থাকলে হচ্ছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে না। অত এরকম 2-4টে মিসও হয়ে যেতে পারে, 2-10 মিস হতে পারে। সরকার যদি তাদেরকে ইনক্লুশন মানে ঢুকিয়ে নেয়, তাহলে তুমি আর কিছু বলার জায়গা থাকে না। একটা ট্রানজিশন ফেজে এইরকম কোলাটারাল ড্যামেজ কিছু হয়, যেটা যে হওয়া উচিত এটা আমি বলছি না, কিন্তু হয়ে থাকে। কিন্তু যারা, মানে আমি জানি, যার মানে আমি চিনি ব্যক্তিগতভাবে, যিনি একটি ফ্ল্যাটে থাকেন, বাড়িতে এসি ফ্রি আছে, পারিবারিক রোজগার 1,00,000 টাকা না হলেও মোটামুটি ভালো, এবং তারও নিজের ব্যক্তিগত অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তার ব্যক্তিগত রোজগার 10,000 টাকা বেশি, তার বন্ধ হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডার। অসন্তোষ তীব্র খুব না, কিন্তু মোটামুটি অসন্তোষ আছে। আগে একদম 1,500 টাকা পেতো, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এইটার জন্য সরকারকে তুমি খুব দায়ী করতে পারো না। সরকারকে দায়ী করতে পারে কোন জায়গাটাতে? যে শাসক দলে একাংশের বিরুদ্ধে তোলাবাজি অভিযোগ উঠছে, রাজ্য সভাপতি বলছেন সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। এবং এই যে তোলাবাজির অভিযোগ উঠছে, সেখানে পুলিশ সক্রিয় হলেই তোলাবাজি করা যেত না। হয় পুলিশের কাছে মানুষ কমপ্লেন করতে, তার বিরুদ্ধে করতে ভয় পাচ্ছে, যেটা আমরা আগের দিনে আলোচনা বা পুলিশকে গিয়ে বলার পরেও গিয়ে কিছু হচ্ছে না। দুটো কারণই হতে পারে।
তার মানে ওইখানে ভরসার জায়গাটা কিন্তু দুর্বল। এই যে ভয় আউট ভরসা ইন, ওই জায়গাটা ভরসার জায়গাটা দুর্বল। তাহলে ওই জায়গাটা একটু টাইটেন করতে হবে, তা নাহলে সেই দায়টা সরকারের ঘাড়ের উপরেই এসে বসবে। অবশ্যই আসবে। এই যে সরকার যে ভালো কাজের চেষ্টা করছে বলে বলছি, ধরো একটা ইনভেস্টমেন্ট ক্লাইমেট তৈরি হয়েছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধের ব্যবস্থা হয়েছে, 7th পে কমিশন অ্যানাউন্স হয়েছে, ডিএ অ্যানাউন্স হয়েছে, ঠিক আছে, আয়ুষ্মান ভারত করা হয়েছে। আয়ুষ্মান ভারত শুধু না যে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় ন্যাশনাল হেলথ মিশনের টাকা আসতো না, সেই টাকা আসছে, সেই টাকা তো উবে যাবে না, সেই টাকা তো পশ্চিমবঙ্গের পরিকাঠামো খাতেই খরচা হবে। হাসপাতালগুলোতে পরিষেবা কিছুটা হলেও স্ট্রিমলাইন করার চেষ্টা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে ভিজিট করছেন, সারপ্রাইজ ভিজিট দিচ্ছেন, এগুলো হচ্ছে যে একটা ভালো দিক। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে যে সবসময় কিছু নুইসেন্সের জন্য ভালো কাজ ঢেকে যায়। তো ওইগুলো হচ্ছে নুইসেন্স। ওই যে একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, ডিম ছোড়া, তৃণমূল নেতাকে হেনস্থা করা, এবং আরেকটা কি হয়েছে, এই যে ভালো তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল তৈরি হয়েছে, সেটা মানুষের কাছে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, এটা বিজেপির ক্রিয়েশন। সেইটা নিয়ে মানুষের যে বিরক্তি, সেটাও সরকারের ঘাড়ের উপরে চলে যাচ্ছে, রাইট। তার ফলে পলিটিক্যাল যে রিজনটা, সেটা সরকারের যে কাজ তার ঘাড়ে গিয়ে পড়ছে। ওটা তো রাজনীতি, ওটা আলাদা, আর সরকারের কাজটা আলাদা। হ্যাঁ, তুমি আজকে আলোচনায় বসেছো সরকারের 100 দিন নিয়ে, বিজেপির 100 দিন নিয়ে বসো নাকি? বিজেপির 100 দিনের মূল্যায়ন আলাদাভাবে হওয়া উচিত। কিন্তু ওই যে একটা ঋতব্রত তৃণমূল তৈরি হয়েছে, এনসিপিআই তৈরি হয়েছে, এর যে একটা বড় অংশের মানুষ বুঝতে পারছেন যে এটা বিজেপিরই ইন্ধনে তৈরি হয়েছে, এটাও কিন্তু সরকারের ঘাড়ে গিয়ে পড়ছে। এটা নিয়ে যে অসন্তোষ সরকারের ঘাড়ে গিয়েই পড়ছে, তার ফলে হচ্ছে যে ওইখানে একটা ভালো কাজগুলো ঢেকে যাচ্ছে। তার ফলে আমার মনে হয় যে সরকার যে ভালো কাজগুলো করছে, সেই কাজের গতিগুলোকে বাড়ানো উচিত, এবং বিজেপির মধ্যে থেকে সত্যি যদি কেউ তোলাবাজিতে লিপ্ত হন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক একটা দুটো ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত, যেটা ভিজিবল হবে এবং যেটা কনফিডেন্সকে রেস্টোর করবে। তবেই না, ধরো আজকে তুমি তোলাবাজির শিকার হলে, তুমি ভাবছো যে এই নেতার বিরুদ্ধে যদি থানায় যাই, তাহলে থানা কমপ্লেন নেবে কিনা, তুমি সাহস করে থানায় যাচ্ছই না। তাহলে তুমি সাহস করে তখনই যাবে যখন দেখবে যে সরকার সত্যি এরকম দুজন বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে, তখনই কনফিডেন্সটাকে ভরসাহীন হবে। সেই জায়গাটার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। তার ফলে আমি বলতে চাইছি যে ভালো কাজ হচ্ছে না বলতে পারবো না, যে ক্ষিপ্রতা সরকারের দেখতে পাচ্ছি, যে ক্ষিপ্রতা মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছি, সেটা অতীতে দেখা যায়নি। যে কোনো ঘটনা ঘটছে উনি চলে যাচ্ছেন বা মন্ত্রীদের পাঠাচ্ছেন, কিন্তু তার মাঝে মাঝে ছোট ছোট যে ঘটনাগুলো পলিটিক্যালি ঘটছে, যে অশান্তির ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর একটা ছাপ সরকারের উপরে এসে পড়ছে। ঠিকই। ফলে সেইগুলো যদি আমি কঠোর হাতে দমন করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে একটা ওভারঅল ফিল গুড তৈরি হতে পারে। মুখ্যমন্ত্রী ক্ষিপ্রতার সঙ্গে যেটা করছেন, সত্যি চোখে পড়ার মতো একটা ক্ষিপ্রতা রয়েছে, একটা শিল্পবান্ধব পরিবেশ তৈরি, ভালো কাজের জন্য। এই ক্ষিপ্রতাটা আমি চেঞ্জ অফ অ্যাটমসফিয়ার কেন বলছি, রঘুনাথপুরে যে শিল্পাঞ্চল, শিল্প তালুক তৈরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিশ্ব ব্যাংক এবং এডিবির কাছ থেকে ঋণের একটা আবেদন করেছিল, মোস্ট প্রবাবলি $300 মিলিয়ন বা সামথিং লাইক দ্যাট। কেউ এগিয়ে আসেনি। আজকে এই এক্সটার্নাল ফান্ডিং এজেন্সিগুলো কলকাতায় চলে আসছে, যে সরকারের কি রিকোয়ারমেন্ট তারা নিজে প্রোঅ্যাক্টিভলি এগিয়ে আসছে উইথ আ প্রপোজাল যে আমরা করে দিতে পারি। আরবান মোবিলিটির প্রপোজাল নিয়ে এসছে এক্সটার্নাল ফান্ডিং এজেন্সি, এবং ফাইন্যান্স করতে রাজি, এবং এও রাজি যে 1 বছরের মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে কাজ শুরু হয়ে যাবে। তাহলে চেঞ্জ অফ ক্লাইমেট বা চেঞ্জ অফ অ্যাটমসফিয়ার না হলে এই প্রোঅ্যাক্টিভনেস দেখা যেত না। একদম। এখানে আমার একটা প্রশ্ন, এই যে এই একটা মানে এই যে চেঞ্জ অফ ক্লাইমেট তুমি বলছো, সত্যি তো সেটা একদম চোখে দৃশ্যমান, একটা নতুন পরিবেশ আসছে সবকিছু, কিন্তু পাশাপাশি যে ক্ষিপ্রতার সঙ্গে এই অভিযোগটাও উঠছে যে তোলাবাজি বা এই জিনিসগুলো যদি কঠোর হাতে দমন না হয়, তুমি যেটা বললে, তাহলে তো এটার উপরেও এফেক্ট করবে এই শিল্প আসার ক্ষেত্রে, যেটা তৃণমূল আমলে হয়েছে 100%। এবং সবচেয়ে বড় কথা কি, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, এরা প্রত্যেকেই কি বলেছিলেন ভোটের আগে, যে বিজেপি এলে তোলাবাজি বন্ধ। তারপরে যদি শাসক দলেরই একাংশের বিরুদ্ধে তোলাবাজি অভিযোগ ওঠে, সেটা তাহলে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন ঠিক সেটার লঙ্ঘন, মানে কোথাও খেলাফ হচ্ছে। এক, দুই হচ্ছে যে তুমি যেটা বলছো যে যে পরিবেশ আমি শুধরানোর কথা বলছি, করে একটা পরিবেশ, একটা শিল্পবান্ধব পরিবেশ তৈরির কথা বলছি, সেটাও কোথাও কোনোভাবে ব্যাহত হয়, তাহলে স্টেটের ইন্টারেস্টে এবং বিজেপির পার্টির ইন্টারেস্টে, দুটো ইন্টারেস্টে এটা বন্ধ করা দরকার। একদম, একেবারেই, তাই না? ভালো কাজ ঢেকে যাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। 3 মাসে, প্রথম 3 মাসের মধ্যে কিন্তু ভালো কাজ হচ্ছে, অস্বীকার করা যায় না, অস্বীকার করার জায়গা নেই। 3 মাসের মধ্যে যে ছবিটা দেখা গেছে সেটা যথেষ্ট। এবং মুখ্যমন্ত্রীকে দেখতে পাচ্ছি ভেরি প্রোঅ্যাক্টিভ। তিনি উদয়াস্ত ময়দানে রয়েছেন। আমি মাঝখানে একদিন আলোচনার কথা বলছিলাম যে আমার কাছে খবর যে মুখ্যমন্ত্রী ভোর 4টার সময় উঠে নাকি হোয়াটসঅ্যাপ দেখে। তুমি বলছিলে যে কোনো জরুরি বার্তা আছে কিনা। তো এই যে অ্যাজিলিটি, মানে এই যে ক্ষিপ্রতা, বা এই যে সর্বক্ষণ সব বিষয়ে চোখ রাখা, এটা তো একটা মানে স্বাগত জানানোর মতনই। একদম, তাই না? একেবারেই। তো কোনো বিশ্রামের অবসর নেই। আজ উনি 100 দিনের মাথায় এই পুরুলিয়াতেই একটা প্রোগ্রামে বলেছেন যে আমি মানুষের কাছে বলবো যে আমাকে 10-এর যদি 1 বছর যখন পূর্ণ হবে, 9 মে 2027, আমি যদি 10-এ 9 আপনারা না দিতে পারেন, তাহলে আমি, মানে সেই কাজ যদি আমি করে থাকতে না পারি, সেক্ষেত্রে আমি ক্ষমা চেয়ে নেব। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমাকে এবং এই সরকারকে সেভাবেই দেখে আপনারা নির্বাচিত করেছেন এবং ওই প্রতিশ্রুতি। এটা তো একজনের ব্যক্তিগত প্রত্যয় জানানো, ঠিক আছে, সদিচ্ছা এবং প্রত্যয় জানানো, সেটা তো 1 বছর পূর্ণ হলেই বোঝা যাবে। সেটা আজকে থেকে প্রিএম্প্ট করাটা আমার মনে হয় ঠিক না। সেটা উনি বলছেন, উনি তো বলবেন যে, কারণ উনি চেষ্টা করছেন, এবং ওনার দিক থেকে তো ওনার মনে হতে পারে যে আমি তো পুরোটাই দিচ্ছি সময়, যেসব সংকল্পের কথা বলা হয়েছে সেগুলোকে সব অ্যাড্রেস করা হচ্ছে। সংকল্প ধরে ধরেই বলছেন সব জায়গাতে যে এটা 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 1 2 3 4 সবগুলোই ধরে বলছেন। তো সেটাই আর কি কথা, যে সবই ভালো ভালো, কিন্তু পার্টির যে একটা অংশ বা পার্টির বিষয়গুলো যদি আবার সরকারের উপরে যখন, মানে এখানে না একটা থিন লাইন, এটা তুমি আমি হয়তো বলবো যে সরকার এটা করছে, পার্টি এটা করছে, ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ তো ভাই দেখে না। সাধারণ মানুষ দেখবে যে বিজেপি সরকার আসার পরে পার্টি এবং গভর্নমেন্ট অ্যাজ এ হোল কি করছে। ঠিকই, কোথাও দুটোকে মিলিয়ে নিয়ে সরকারের, মানে মানুষের, সাধারণ মানুষের জাজমেন্টটা সেই জায়গায় যায়। তার ফলে নিচু তলায় যদি বিজেপির কর্মীদের একাংশের দৌরত্ব বাড়ে, তাদের যদি আবার অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায়, তাহলে কোথায় আর পরিবর্তন? তাহলে তো তখন একটা মানুষের মনে জিজ্ঞাসা বাড়ে, আবার কি হলো, যে বিপুল প্রত্যাশা নিয়ে আনলাম, তাহলে এই পরিবর্তনটা। সুতরাং ওইটাকেও সরকার যেমন ভালো কাজ করছে, ওইটাকেও কন্ট্রোল করলে তবে একটা সামগ্রিক ফিল গুড তৈরি হতে পারে। যেটা 100 দিনের মধ্যে, 100 দিনের একটা নতুন সরকার হিসেবে 100 দিনের জন্য যেটুকু করা সম্ভব হয়, সেই জায়গায় কিন্তু শুভেন্দু অধিকারী সরকার মোটামুটি ভাবে একটা সাফল্যের জায়গায় যাচ্ছে। আরো একটা কথা তোমার মনে রাখতে হবে, দেখো সম্রাট, যেটা আমি হয়তো আগের দিনও বলছিলাম, যে আজ থেকে 15 বছর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন পশ্চিমবঙ্গে, তখন মানুষের কাছে তথ্য যতটা উপলব্ধ ছিল, বা ইনফরমেশনের অ্যাক্সেস টু ইনফরমেশন যতটা ছিল, আজকে অনেক বেশি। তখন হোয়াটসঅ্যাপ ছিল না, তার ফলে গ্রামের প্রত্যন্ত মানুষের হাতে তখন স্মার্টফোনও ছিল না। আজকে সবার হাতে স্মার্টফোন আছে, এক জায়গায় ডিম চুললে আরেক জায়গায় মানুষ সঙ্গে সঙ্গে দেখছে, ঠিক আছে। তো এর ফলে কি হয়েছে, এবং যে পরিমাণ একটা নীতি পশ্চিমবঙ্গে শিল্প নেই, অনুন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ নেই, চরম দুর্নীতি, সিন্ডিকেট, তোলাবাজি, এসব অভিযোগ, ঠিক আছে, এর ফলে মানুষের একটা পুরো নিরাশা তৈরি হয়েছিল। সেখান থেকে তারা আশা নিয়ে মানুষ ভোটটা দিয়েছে। তো মানুষ না, মানে ইমিডিয়েট রেজাল্ট চায়, খুব চটজলদি রেজাল্ট চায়, চটজলদি। তার ফলে 100 দিনটাও মানুষ কিন্তু আর ওয়েট করতে, আগে এমন কি ছিল, আগে ছিল যে 6 মাস, সেটা তো হানিমুন পিরিয়ড থাকে, সরকারের মধুচন্দ্রিমার সময়। আমরা সাংবাদিকতার যখন শুরু করি আমাদের সময়, মানে একদম 1999, 97, 99,
এই সময়টাতে তখন থেকে সরকার 6 মাস হানিমুন পিরিয়ড হানিমুন পিরিয়ড, এই সময় সরকারের সমালোচনা না করা যাবে না, কিন্তু সরকার বুঝে নিতে সময় লাগবে ইত্যাদি প্রভৃতি। স্প্যানটা কমে এসেছে, কিন্তু এখন দেখো 3 মাসেই মানে অসহিষ্ণু হয়ে হাতে গরম রেজাল্ট দাও, হ্যাঁ মানে ইমিডিয়েট ইমিডিয়েট চাই আমার তো এটা হয়তো গভর্নমেন্টও বুঝতে পারছেন বা মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন, ফলে তারও যে পূর্বতন মুখ্যমন্ত্রীদের থেকে ব্রতদত্ত ভট্টাচার্য বলতেন যে ডু ইট নাও, তো এই মুখ্যমন্ত্রীও সেই যে মানুষের এক্সপেকটেশন এবং সহিষ্ণুতা বিষয়টি বুঝে নিয়ে তিনিও কিন্তু ক্ষিপ্রতার সঙ্গেই করার চেষ্টা করছেন। একদম। তবুও যে মানুষ যে চায় যে পারলে অন্নপূর্ণা আন্ডারে যেটুকুনি সমস্যা আছে কালকেই মিটে যাক, একদিনে মিটে যাক। হ্যাঁ, ঝাড়াই বাছাই বা সরকারি প্রশাসনিক কিছু জটিলতা থাকে, একটু সময় লাগে কিছুটা। হ্যাঁ, সেই সময়টুকু সরকারকে দিতে হবে এবং সেইটার ধৈর্য তো আমরা মানে দেখো এটা সময়ের ব্যাপার। আজকে আমরা যখন ডিজিটাল মাধ্যম যখন শুরু করি 2018 সালে দ্য ওয়াল, তখন মানুষ এটা দীর্ঘ প্রতিবেদনও ডিজিটালে পড়ে নিতেন। ঠিক আছে, ক্রমশ কি দেখাচ্ছে, গ্লোবাল ট্রেন্ড দেখা যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গের নয়, গ্লোবাল ট্রেন্ড দেখা যাচ্ছে, মানুষ আরো কম দৈর্ঘ্যের লেখা পড়ছে। ঠিক আছে, লেখার তুলনায় তারপরে কি ছিল, তারপরে ভিডিও দেখছেন। ভিডিও যখন আমাদের সাথে একটা সময় ফেসবুকের একটা দীর্ঘ সময় আমরা যৌথভাবে আমাদের সাথে কাজ করেছি, তো তখন আমাদের ফেসবুকের একটা ইনস্ট্রাকশন ছিল যে ভিডিও লেন্থ শুড বি মোর দ্যান 3 মিনিটস, মানে 3 মিনিট প্লাস, 3 মিনিট 1 সেকেন্ড হলেও চলবে। তার মানে কি 3 মিনিট একটা মানুষের মোটামুটি অ্যাটেনশন স্প্যান থাকবে, সেটা কমে চলে এসছে 60 সেকেন্ড 90 সেকেন্ড, কারণ লোকের রিল দেখছে। তার মানে লোকের ওই সময়টাও নেই, লোকের সহিষ্ণুতাও কমে যাচ্ছে ধীরে সুস্থে। লোকে এখন 2x 3x স্পিডে সিনেমা দেখে, একদম ভাবতে পারো। তো এটাও একটা চ্যালেঞ্জের জায়গা। এটা একটা চ্যালেঞ্জ আসলে। মানুষ আর রাজ্যের মানুষের ক্ষেত্রে এতটা একটা নিরাশা জন্ম নিয়েছিল গত শেষ 5 বছর হয়তো, যে সেখানে এই সরকারকে পরিবর্তন করার পর এর কাছে একটা এত বিপুল পরিমাণ প্রত্যাশা যেটা চলে এসেছে, সেটা একটা গভর্নমেন্টকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই টাইমটুকু যথেষ্টই কম। সরকার বলেছে যে এই বছরে চলতি আর্থিক বছরে 1 লক্ষ নিয়োগ হবে, 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ হবে, 20,000 মনে হয় পুলিশের নিয়োগ হবে, আরো 30,000 কি বলেছে। তো এই নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু একটা অসহিষ্ণুতা রয়েছে, শুরু হয়েছে, কারণ থাকাটা স্বাভাবিক। গত 15 বছরে নিয়োগ নিয়ে সরকারি চাকরিতে নানা রকম দুর্নীতির অভিযোগ, চরম দুর্নীতি, মানে মামলার পর মামলা, চাকরি বিক্রি। এবার তো গভর্নমেন্ট বাজেট অ্যানাউন্স করে দিয়েছে, এবার যারা চাকরি প্রার্থী তারা ভাবছে কবে বেরোবে। আমিও যদি আজ চাকরি প্রার্থী হতাম, আমার ভেতরে সেই অসহিষ্ণুতা কাজ করতো যে এখনো বেরোলো না। তুমি দেখবে মুখ্যমন্ত্রী লাইভ হলে লোকে ওর তলায় কমেন্টে লিখতে থাকে। ঠিক, আমি খেয়াল করেছি, ওখানে কমেন্টে পর কমেন্ট আসতে থাকে। তার কারণ হচ্ছে যে এই যে বিপুল সংখ্যক বেকার, আমাদের একটু দেখুন স্যার, বিপুল সংখ্যক বেকার যুবক, তো তারা তো ফলে ইমিডিয়েট একটা চাইছে। আমার মনে হয় যে সরকার খুব শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরুও করে দেবে, পুজোর পরপরই শুরু করে দেবে। আজও মুখ্যমন্ত্রী বলেছেন পুরুলিয়াতে যে স্বচ্ছতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে। আমরা দেখিয়ে দেবো যে স্বচ্ছভাবে আমার আজকে আলোচনাটাতে আমি এই প্রসঙ্গে বলে রাখি, আগামী দিনে কি হবে আমি জানি না, কিন্তু পিএসসি চেয়ারম্যান পদে যে ভদ্রলোককে আনা হয়েছে, রিটায়ার্ড IAS অফিসার অনিল বার্মা, মানে হি ইজ আ টাফ টাস্ক মাস্টার। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হেলথ কমিশনের দায়িত্ব দিয়েছিলেন, তিনি যথেষ্ট নিষ্ঠার সঙ্গে সে কাজটা করছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরিয়ে দেন, সেটা রহস্যই থেকে গেছে কেন সরালেন, কিন্তু তার কাজের যে কোনো ত্রুটি ছিল বলে অন্তত আমার মূল্যায়নে নেই। একটা নিষ্ঠাবান সৎ অফিসার, তাকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে বসিয়েছে। এইটা পিএসসি SSC দুটোতেই দুজন আমলাকে বসিয়েছেন। এই যে পিএসসিতে অনিল বার্মাকে বসানো, হি ইজ এ টাফ টাস্ক মাস্টার। এটা আমার খুব আমার দেখে মনে হচ্ছে যে গভর্নমেন্টের সত্যি একটা ইতিবাচক পদক্ষেপ, সদিচ্ছা আছে। পুরো ব্যাপারটা স্বচ্ছতার সঙ্গে করার একটা চ্যালেঞ্জ, কিন্তু চ্যালেঞ্জটা এমন একটা মানুষের হাতে দিয়েছেন যাকে ভরসা করা যেতে পারে। কারণ আমি অনিল বর্মাকে দেখেছি,
গত 20-22 বছর ধরেই দেখছি একজন আমলাকে, তো ফলে তিনি এটাকে করতে তার পারা উচিত, তার সেই যোগ্যতা তার সেই রয়েছে। তো বলে পজিটিভ জিনিসপত্র হচ্ছে সম্রাট। 100 দিনের মধ্যে অনেক কিছু এবার সেটা তো 100 দিনে সবটা রেজাল্ট পাওয়া যাবে না, রেজাল্ট পেতে গেলে তোমার সময় লাগবে। আবার আরেকটা দিকও আমরা আলোচনা করলাম, ঠিক, দুটো দিকে আমরা আলোচনা, ডিম থেকে তোলাবাজি, একদম ঠিক, দুটো দিকে আলোচনা হলো যে 100 দিনের মধ্যে এই সময়টুকু সরকারকে দিতে হবে, মানে চটজলদি হাতে গরম যেটা চাইছে সেটা এদের উদ্যোগটা রয়েছে শুভেন্দু অধিকারী সরকারের, সেই উদ্যোগটাকে ফলপ্রসূ করার জন্য একটা মিনিমাম আরো কিছুটা সময় কিন্তু সরকার দাবি করে। 100 দিনই সেটার একদম শেষ লক্ষ্যমাত্রা হতে পারে না, সেই লক্ষ্যে সরকার এগোচ্ছে, এটা যেমন চোখে পড়ছে। আর একটা সময় তোমার সরি না তুমি বলো না, আমার এই অতিকথনের দোষ হয়ে না অতিকথন না, তুমি বলো। না, আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম যে দেখো সরকারের কাজ সরকার করছে, তারপরে একাডেমিক দেওয়াল যদি তুমি গেরুয়া করতে যাও, মানে তোলাবাজি যেমন ওটাও এফেক্ট করছে, অভিযোগ তোলাবাজি অভিযোগ যেমন এফেক্ট করছে, তেমন এই সরকারি মানে এগুলো ডাইভার্ট করে ইচ্ছা আলোচনা, ঠিক এই সবগুলো যদি না থাকে, এই ফ্রিঞ্জ অ্যাক্টিভিটি গুলো যদি বন্ধ হয়, তাহলে মানুষ স্বচ্ছতার সঙ্গে পরিষ্কার দেখতে হবে সরকার কি করছে। ঠিক, এখন সরকারের এগুলো না মাঝে মাঝে হচ্ছে ওই হয় না যে চাঁদ পূর্ণিমার আকাশে মেঘ আসলে চাঁদ ঢেকে যায়, এগুলো কালো মেঘের মতো ঢেকে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এটাতে তাহলে বড় দায়িত্ব কিন্তু সরকারের প্রশাসনের শীর্ষ মহলের এবং রাজ্য বিজেপির পার্টি, এটা যদি তারা গুরুত্ব দিয়ে দায়িত্ব আছে, এটাকে যদি তারা ইগনোর করে বেরিয়ে যান, না করে গুরুত্ব দিয়ে যদি না দেখেন, তাহলে কিন্তু সরকারের ভালো কাজ কোথাও না কোথাও তো ঢেকে যাবেই। ফলে এক্ষেত্রে একটা মুখে যেমন শ্রমিক ভট্টাচার্য বলছেন, মুখ্যমন্ত্রীও বলছেন, সেই সদিচ্ছাটা হাতে কলমে করে মানুষকে দেখাতে হবে, এবং সেটা করতে পারলে কিন্তু এই সরকারের যে সমস্ত উদ্যোগ নিচ্ছে সেইগুলো আরো ফলপ্রসূ হবে, ভিজিবল হবে, মানুষ কোথাও ভরসা পাবে, সত্যিকারের মানুষও তখন স্পষ্ট মূল্যায়ন করতে পারবে যে অ্যাকচুয়ালি সরকার সত্যি আন্তরিক কিনা, সরকারের সদিচ্ছা আছে কিনা, সরকার কাজ করছে কিনা। ঠিক, একদম। আজ আলোচনা এ পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।